শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের স্বাগত জানাচ্ছি পড়ার টেবিল থেকে। আজ আমাদের আলোচ্য বিষয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা জুতা আবিষ্কার। এটি একটি ব্যঙ্গবিদ্রুপাত্মক কবিতা। তো কবিতায় প্রবেশ করার আগে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটু জেনে নেব। আমরা সকলেই জানি বাংলা ভাষা ও সাহিত্যের বিখ্যাত এই মানুষটিকে খুব ছোটবেলা থেকে আমরা জেনে এসেছি। সুতরাং তার যে অবদান, এটি একেবারে ছোটবেলা থেকে আমাদের সাথে যে কয়েকজন কবি পরিচিত হয়ে যান তার মধ্যে তিনি একজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলা ভাষা ও সাহিত্যকে আজ যে পর্যায়ে এটি এসেছে, এই পর্যায়ে নিয়ে আসার পেছনে যে কজন মহান কবির অবদান রয়েছে তার মধ্যে সন্দেহাতীতভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান অন্যতম। বলতে গেলে মাইকেল মধুসূদন দত্তের হাত ধরে, অর্থাৎ মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে যে আধুনিকতার প্রবেশ ঘটিয়েছিলেন সেটিকে একটি স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রেখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং তার হাত ধরেই বাংলা ভাষা আঞ্চলিকতা থেকে বিশ্ব সাহিত্যের দরবারে উন্নীত হওয়ার গৌরব অর্জন করেছে। তো আমরা এই কবির কিছুটা পরিচিতি জেনে নেব। 1861 সালের 7 মে, অর্থাৎ 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ মহান এই কবি জন্মগ্রহণ করেন। শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম সহ এ ধরনের বড় বড় কিছু কয়েকজন কবি সাহিত্যিক রয়েছেন। তাদের জন্ম এবং মৃত্যু দুই ক্ষেত্রেই খ্রিস্টীয় সনের পাশাপাশি বঙ্গাব্দটি আমাদের মনে রাখতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে তার জন্ম 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ 1861 সালের 7 মে বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবী। তার পিতামহ ছিলেন, তিনিও একজন বিখ্যাত মানুষ ছিলেন, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তিনি ছিলেন পিতামাতার চতুর্দশ সন্তান এবং পুত্রদের মধ্যে ছিলেন অষ্টম। শিক্ষার্থী বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুর ছোটবেলা, অর্থাৎ যখন তার স্কুলের বয়স, সে সময় স্কুলের বাধা ধরা পড়াশোনা তাকে কখনোই আকর্ষণ করেনি। তার ঠাকুর পরিবার ছিল খুবই শিক্ষার দিক থেকে অত্যন্ত উন্নত একটি পরিবার। সুতরাং তারা আপ্রাণ চেষ্টা করেছিলেন তাদের এই ছেলেটিকে ভালো মতো লেখাপড়া করানোর, এবং এই জন্য বারবার বিভিন্ন স্কুল পরিবর্তন করেছেন। ওরিয়েন্টাল স্কুল, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, তারপর সেন্ট জেভিয়ার্স স্কুল, এ ধরনের বিভিন্ন স্কুলে বারেবারই নেওয়া হয়েছে, কিন্তু কোনো স্কুলেই তিনি শেষ পর্যন্ত স্থায়িত্ব পাননি, অর্থাৎ পড়াশোনার সেভাবে তার মনোযোগ ছিল না। সর্বশেষ তার কবির বয়স যখন 17 বছর, তখন তাকে লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল ব্যারিস্টারি পড়ানোর জন্য, কিন্তু সেখানেও তিনি সেভাবে আনুষ্ঠানিক পড়ার সঙ্গে সেভাবে নিজকে যুক্ত করেননি। কিন্তু এর মানে এই নয় যে তিনি পড়াশোনা করেননি। আসলে তাদের যে ঠাকুরবাড়ির পরিবারটি ছিল খুবই একটি রুচিশীল সাংস্কৃতিক পরিবার। তাদের পরিবারের প্রায় সকলেই ছিলেন উচ্চশিক্ষিত, এবং সেকালে ভারতে বিশেষ করে কলকাতা কেন্দ্রিক পশ্চিমবঙ্গের যে সুধী শ্রেণীর মধ্যে যদি আমরা ধরি, তাহলে একেবারে প্রথম কাতারে ছিল ঠাকুরবাড়ি। সুতরাং শৈশব থেকেই তিনি ঠাকুরবাড়িতে, অর্থাৎ তার নিজের বাড়িতে একটি পাঠানুকূল পরিবেশের মধ্য দিয়ে লালিত পালিত হয়েছিলেন। এর ফলশ্রুতিতে শৈশব থেকেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে এবং খুব অল্প বয়সে তিনি লিখতে শুরু করেন। বাংলা সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তিনি কাজ করেননি। তার সুবিশাল সাহিত্য কর্মের মধ্যে বিশেষ করে বলতে হয় ছোট গল্পের কথা। বাংলা সাহিত্যে বলা হয় ছোট গল্পের জনক তিনি, পথপ্রদর্শক তিনি, এবং প্রায় 100টিরও বেশি ছোট গল্প রচনা করে বাংলা সাহিত্যের শাখাটির সূচনা করেছেন এবং একে সমৃদ্ধ করে একটি উন্নততর পর্যায়ে নিয়ে গেছেন। শিক্ষার্থী বন্ধুরা, তার অনেকগুলো কবিতার বই, অনেকগুলো গল্পের বই, অনেকগুলো তার উপন্যাস, নাটক, সেখান থেকে আমরা কয়েকটি তোমাদের বলে রাখছি, যেমন মানসী, সোনার তরী, খেয়া, চিত্রা, খনিকা, বলাকা ইত্যাদি তার কাব্যগ্রন্থ। উপন্যাসের মধ্যে গোরা, নৌকাডুবি,
চোখের বালি ইত্যাদি, শেষের কবিতা, এই সমস্ত উপন্যাস। এছাড়া আছে তার ভ্রমণ কাহিনী, আছে তার অনুবাদমূলক কর্ম, এবং ছোট গল্পের কথা আগেই বলেছি। তার ভ্রমণ কাহিনীর মধ্যে বিশেষ করে জাপান যাত্রী, পথের সঞ্চয়, রাশিয়ার চিঠি, ইউরোপ যাত্রীর ডায়েরি ইত্যাদি উল্লেখযোগ্য। আমরা এই কবির এখানে যে কবিতাটি নেওয়া হয়েছে, এটি নেওয়া হয়েছে তার কল্পনা কাব্যগ্রন্থ থেকে। এখন আমরা কবিতায় প্রবেশ করছি। তার আগে আর একটু জেনে নেই যে সবচেয়ে বড় যে অর্জনটি তার, সেটি হলো 1913 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছেন। নোবেল পুরস্কার কথাটি আমরা প্রায় শুনে থাকি, বিশেষ করে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের ক্ষেত্রে আসলে এটি আমাদের বলতেই হয়। নোবেল হচ্ছে স্যার আলফ্রেড নোবেল, একজন সুইডিশ রসায়ন বিজ্ঞানী এবং একজন ইঞ্জিনিয়ার ছিলেন তিনি। এবং মূলত সেকালে তাঁর কালে বিশেষ বিস্ফোরক তৈরি করে এবং সেগুলো বিক্রি করে প্রভূত অর্থ উপার্জন করেন। সেগুলোই তিনি মৃত্যুর আগে উইল করে দিয়ে যান। পৃথিবীতে বৈশ্বিক প্রেক্ষাপটে কয়েকটি ক্ষেত্রে সেরা অবদানের জন্য এই পুরস্কারটি দেয়া হয়, এবং এখন পর্যন্ত পৃথিবীতে এটি যে পুরস্কার হিসাবে সর্বোচ্চ এবং সেরা। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে এই পুরস্কার লাভ করেন, এবং বলা হয়ে থাকে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। আসলে গীতাঞ্জলি হচ্ছে কতগুলো তার কবিতা এবং গানের সংকলন, ইংরেজিতে যেগুলোকে সংস অফারিংস নামে অনুবাদ করা হয়েছিল, এবং সেই অনুবাদ গ্রন্থটির প্রেক্ষিতে। তবে জেনে রাখা ভালো যে কোনো একটি বিশেষ বই বা গ্রন্থের জন্য সাধারণত সাহিত্যে নোবেল পুরস্কার বিবেচনা করা হয় না, বরং একজন কবি বা সাহিত্যিকের সারা জীবনের সাহিত্যকর্মকে বিবেচনা করেই সাধারণত নোবেল পুরস্কারটি প্রদান করা হয়। তবে একটি বিশেষ গ্রন্থকে সেখানে মুখ্য হিসেবে নিয়ে আসা হয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থটির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি কবিকে ডিলিট উপাধিতে সম্মানিত করেন। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ তার যে মূল কবিতা এটিতে প্রবেশ করব। জুতা আবিষ্কার, রবীন্দ্রনাথ ঠাকুর। কহিলা হবু শুনগো গবুরায়, কালিকে আমি ভেবেছি সারা রাত্র, মলিন ধুলা লাগিবে কেন পায়, ধরণী মাঝে চরণ ফেলা মাত্র। তোমরা শুধু বেতন লহ বাটি, রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি। আমার মাটি লাগায় মোরে মাটি, রাজ্যে মোর একই অনাসৃষ্টি। শীঘ্র এর করিবে প্রতিকার, নহিলে কারো রক্ষা নাহি আর। এর অর্থ হচ্ছে যে এক মহারাজা ছিলেন হবুচন্দ্র, তার মন্ত্রী ছিল গবুচন্দ্র। এটি একটি ব্যঙ্গাত্মক কবিতা, এবং আসলেই পৃথিবীতে কখনো হবুচন্দ্র বা গবুচন্দ্র নামে কোনো রাজা বা মন্ত্রী ছিল কিনা সেটি ইতিহাসের বিষয়। আমরা কবিতার আলোচনায় সেদিকে যাব না। আমরা ধরে নিলাম হবুচন্দ্র নামের একজন রাজা ছিলেন, এবং নামেই তার পরিচয় যে তিনি কেমন রাজা ছিলেন। আর তার মন্ত্রী ছিলেন গবুচন্দ্র, সেটিও তার নামেই পরিচয়। তো যাই হোক, তিনি বললেন যে শুনো গবু, কালকে আমি ভেবেছি সারা রাত্র, কাল সারা রাত আমি ভেবেছি যে মলিন ধুলা লাগিবে কেন পায়। অর্থাৎ মলিন মানে ময়লা ধুলা, অর্থাৎ মাটি। আমার পায়ে কেন মাটি লাগবে? ধরণী মাঝে চরণ ফেলা মাত্র। ধরণী মানে পৃথিবী, মাটি। অর্থাৎ তখনও জুতা আবিষ্কার হয় নাই, সেকালে মানুষ খালি পায়ে বা নগ্নপদে চলাচল করত। এখন রাজার হঠাৎ মনে আসলো যে আমি হলাম গিয়ে মহারাজ হবুচন্দ্র, আমি যখন পা ফেলবো আর 10 জনের মতো আমার পায়েও মাটি লাগবে, এটি তো কিছুতেই মানা যায় না। এই গবুচন্দ্র, তুমি আমার প্রধানমন্ত্রী, তোমাকে অবশ্যই এর বিহিত করতে হবে যে মলিন ধুলা লাগিবে কেন পায়, এই ময়লা মাটি আমার পায়ে কেন লাগবে। ধরণী মাঝে চরণ ফেলা মাত্র, চরণ হচ্ছে পা, ধরণী হচ্ছে পৃথিবী। অর্থাৎ আমি যে মাত্র পা রাখবো আমার পায়ে মাটি লাগবে, কেন লাগবে? এটি যে কোনোভাবে ওকে এটি বন্ধ করো। আর তোমরা শুধু বেতন লহ মাটি, মাস শেষে কেবল বেতনগুলো নাও আমার ইয়ে থেকে, কোষাগার থেকে। রাজার কাজে কোনো দৃষ্টি নেই, আমার মাটি লাগায় মোরে মাটি। আরে আমি হলাম কি রাজা, আর আমার মাটি কিনা আমার গায়ে লাগে, এটি কি অনাসৃষ্টি। শীঘ্র এর করিবে প্রতিকার, না নহিলে কারো রক্ষা নাহি আর। যদি এর প্রতিকার শীঘ্রই না করতে পারো তাহলে তোমাদের আর রক্ষা নেই।
আমার ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের জেনে রাখতে হবে সেকালে রাজা যখন রক্ষা নাই বলতো, তার হিসেব কিন্তু একটাই। এটি মধ্যযুগীয় বিচারে এখনকার মতো আইন আদালত কোর্ট কাছারির এই ধরনের লম্বা দীর্ঘ পথ ছিল না। তখন ছিল তোমার ওই তোমরা এখন যে ডিজিটাল হিসাব করো, ডিজিটাল হিসাবের সংখ্যা হচ্ছে দুইটি, একটি হচ্ছে শূন্য আর একটি হচ্ছে এক, অর্থাৎ ইয়েস অথবা নো, হ্যাঁ অথবা না। তো মধ্যযুগের বিচারও তেমনই ছিল। যদি শাস্তি কারো প্রাপ্য হতো তাহলে তার চলে যেত গড়দান, অর্থাৎ মৃত্যুদণ্ড দেয়া হতো। সুতরাং বুঝতেই পারো যে গবুচন্দ্রের অবস্থাটা এখন কি। শুনিয়া গবু ভাবিয়ে যা হলো খুন, দারুণ ত্রাসে ঘর্মবহে গাত্রে। এখন এই কথা শোনার পর গবুর তো আর শান্তি নাই, সে ভেবে খুন হয়ে যাচ্ছে, অর্থাৎ সে মারা যাওয়ার উপক্রম ভাবতে ভাবতে দারুণ ত্রাসে অর্থাৎ ভয়ে ঘর্ম বহে গাত্রে, ঘর্ম হচ্ছে ঘাম বা শ্বেদবিন্দু, তার গাত্র হচ্ছে গা, তার শরীর দিয়ে দরদর করে ঘাম বয়ে যাচ্ছে। পণ্ডিতের হইল মুখ চুন, পাত্রদের নিদ্রা নাহি রাত্রে। যারা জ্ঞানী গুণী পণ্ডিত ছিলেন তাদের মুখ চুন মানে তাদের মুখ তার লজ্জিত হয়ে গেলেন, তাদের মুখ কালো হয়ে গেল, কেননা তারা এই সমস্যার সমাধান করতে পারছেন না। আর পাত্র হচ্ছে সভাসদ, একজন রাজার রাজ্যে প্রধানমন্ত্রী ছাড়াও আরও উজির বা উপদেষ্টা বা সভাসদরা থাকেন, তাদেরকে এখানে পাত্র বলা হয়েছে। তাদের কারো নিদ্রা মানে ঘুম নেই। রান্নাঘরে নাহিক চড়ে হাঁড়ি, কান্নাকাটি পড়িল বাড়ি মধ্যে। তাদের প্রত্যেকেরই রান্নাঘরে আর এখন হাঁড়ি চড়ে না, অর্থাৎ যেখানে জীবন সংশয়ের প্রশ্ন চলে এসছে, হাঁড়ি চড়ার উপায়, হাঁড়ি চড়ে না মানে রান্না বন্ধ হয়ে গেল। আর কান্নাকাটিতে সবাই অস্থির হয়ে গেল, কি হবে কি হবে। অশ্রু জলে ভাষায় পাকা দাড়ি, কহিলা গবু হবুর পাদপদ্মে। শেষ পর্যন্ত অশ্রু জল অর্থাৎ চোখের জলে, আসলে অশ্রু শব্দের অর্থ হচ্ছে চোখের পানি, সুতরাং অশ্রু জল একসাথে ব্যবহার সাধারণভাবে আমাদের করা ঠিক হবে না। কবিতায় কবি করেছেন সেটি ভিন্ন বিষয়। তিনি চোখের জলে সাদা দাড়ি ভিজিয়ে তিনি রাজার পায়ে এসে পড়লেন। পাদপদ্মে মানে পদ্মের মতো পা। এখানে রাজার পাকে খুব উচ্চাসনে বসাতে গিয়ে, অর্থাৎ মন্ত্রী গবুচন্দ্রের দিক থেকে রাজা হবুচন্দ্রকে তোয়াজ করতে গিয়ে এটি বলা হচ্ছে যে পাও তোমার পদ্মের মতো পা। সেই পদ্মের মতো পায়ে পড়ে বললেন, যদি না ধুলা লাগিবে তব পায়ে, পায়ের ধুলা পাইব কি উপায়ে। যে হ্যাঁ মহারাজ, আপনার পায়ে যদি ধুলাই না লাগে তাহলে আমরা অধম গবুচন্দ্ররা আপনার পায়ের ধুলা কিভাবে পাবো। শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি। রাজা একটু দুলে দুলে ভাবতে লাগলো যে কহিল শেষে, কথাটা বটে সত্য, হ্যাঁ খারাপ বলো নাই, আমার পায়ে ধুলাই না লাগলে তোমরা ধুলা নেবে কোত্থেকে। কিন্তু আগে বিদায় করো ধুলি, ভাবিও পরে পদধূলির তত্ত্ব। কিন্তু আগে আমি বলেছি ধুলা দূর করো, আমার পায়ে ধুলা মাটি লাগতে পারবে না, আগে সেই ব্যবস্থা করো, তারপরে ভাবিও পরে পদধূলির তত্ত্ব, অর্থাৎ আমার পদধূলি নিয়ে তোমরা কিভাবে ধন্য হবে সেই হিসেব বা সে বিবেচনা পরে করা যাবে, আগে আমার পায়ে যাতে ধুলা না লাগে সে ব্যবস্থা করো। আর ধুলা অভাবে না পেলে পদধুলা, তোমরা সবে মাহিনা খাও মিথ্যে। আর ধুলার অভাবে অর্থাৎ আমার পায়ে যদি ধুলা না লাগে, তাহলে যদি তোমরা আমার পদধূলি না পাও, অর্থাৎ এই সমস্যার সমাধান করতে না পারো, তাহলে তোমরা কেন মাসে মাসে আমার বেতন খাচ্ছ? কেন বা তবে পুষিনু এতগুলা উপাধি ধরা বৈজ্ঞানিক ভৃত্যে? তাহলে এত টাকা পয়সা দিয়ে আমি মাসে মাসে বেতন দিয়ে এত বড় বড় উপাধি নেওয়া বৈজ্ঞানিক ভৃত্যে, এদের কাজটা কি? তারা এসব বের করতে পারছে না যে কিভাবে রাজার পায়ে মাটি না লাগলেও পদধূলি থেকে বঞ্চিত না হওয়া যায়। এটি বের করা বৈজ্ঞানিকদের যদি নাই পারছে, তাহলে আমার বেতন নিচ্ছে কেন? তাহলে কেন আমি এদেরকে পুষছি মাসে মাসে? আগের কাজ আগে তো তুমি সারো, পরের কথা ভাবিও পরে আরো। শুনো গবু, তুমি কাজ আগে আমি যা বলেছি সেটা সারো, পরের কথা ভাবিও পরে আরো। আসলে আমরা প্রায় কি করি, অজুহাত দেখাই নানা প্রকারের, মানে সঠিক কাজটা করতে না পেরে, এটি যে পারছি না এই ব্যর্থতা স্বীকার না করে নানা অজুহাত কিংবা এদিক সেদিক বলে নিজের দায় এড়াতে চাই। এই বিষয়টি মোটেই ঠিক নয়।
এখানে হবুচন্দ্রের কথার মধ্য দিয়ে কবি এ কথাটাই বলছেন যে আগের কাজ আগে তো তুমি সারো, যে কাজটা এখন করতে হবে আগে এটি করো, পরে কি সমস্যা হবে সেটি তখন সমাধান করা যাবে। আধার দেখে রাজার কথা শুনি যতন ভরে আনিল তবে মন্ত্রী। এখন এই কি বলবো, তোষামদিতে যেহেতু কাজ হলো না, এখন গোবুচন্দ্র আবার চোখে অন্ধকার দেখছে, সে যত্ন করে আনিল তবে মন্ত্রী। সারা সব মন্ত্রিসভাকে ডাকলো, যেখানে যত আছিল জ্ঞানী গুণী, দেশে বিদেশে যতেক ছিল যন্ত্রী। এখন সারা দেশে এমনকি দেশের বাইরে থেকেও যত জ্ঞানী গুণী পণ্ডিত তাদেরকে ডেকে নিয়ে আসা হলো। এসে তারা কি করলো, বসিল সবে চশমা চোখে আটি, ফুরাই গেল 19 পিপে নস্য। সবাই চশমা চোখে চোখে এঁটে বসলো, আর 19 পিপে নস্য তাদের শেষ হয়ে গেল। অর্থাৎ এই কঠিন কাজ কিভাবে সমাধান করবে, যে রাজা ঘরের বাইরে যাবে, প্রাসাদের বাইরে যাবে, কিন্তু পায়ে যেন তার মাটি বা ধুলা না লাগে, এই সমাধান করার জন্য দেশ বিদেশের সমস্ত জ্ঞানী গুণী পণ্ডিতদের হাজির করা হলো। এলে তারা চোখে চশমা এঁটে বসে কি কাজটা করলো, 19 পিপে নস্য শেষ করে দিল। নস্য হচ্ছে এক ধরনের তামাক জাতীয় পদার্থ, এটি নাকে গ্রহণ করা হতো। আমরা ইদানিং এটির ব্যবহার দেখি না, আমরা ইনফ্যাক্ট দেখিও নাই, এটি বই পুস্তকে পেয়েছি। তো 19 পিপে হচ্ছে এক ধরনের পাত্র, তার মানে এখানে ঠিক 19 সংখ্যাগত ধারণা না, বোঝানো হচ্ছে প্রচুর নস্য তারা টেনে শেষ করে ফেললো, কিন্তু সমাধান করতে পারলো না। সমাধানে কি আসলো দেখো, অনেক ভেবে কহিল গেলে মাটি ধরায় তবে কোথায় হবে শস্য। যদি মাটি চলেই যায় তাহলে পৃথিবীতে শস্য কোথায় হবে। দেখো তারা কিন্তু সমাধান না করে বারে বারে একটা উল্টা উদ্ভট ধরনের কথা বলছে। যেমন প্রথমে মন্ত্রী বলল যে আপনার পায়ে যদি ধুলা না লাগে তাহলে আমরা আপনার পদধূলি কোথায় পাবো। এটি তো কথা না, রাজা বলছেন আমার পায়ে যেন ধুলা না লাগে সে ব্যবস্থা করো। আর ধুলা না লাগলে পদধূলি কিভাবে পাবে না, এইটি তো মানে এক্ষেত্রে ঠিক প্রযোজ্য বিষয়। এখন এরপরে এত বিজ্ঞ ব্যক্তিগণ, জ্ঞানী গুণী পণ্ডিত বৈজ্ঞানিকগণ একত্রিত হয়ে তারা মূল সমস্যার সমাধান করতে পারলো না। না পেরে তারা কি বলল, যে যদি মাটি দূর করে দিই তাহলে আমরা শস্য কোথায় পাবো, অর্থাৎ ফসল কোত্থেকে আসবে। কহিল রাজা তাই যদি না হবে পণ্ডিতেরা রয়েছ কেন তবে। ভালো কথা, মাটি বিদায় করলে শস্য হবে না, যদি তাই না হয় তাহলে তোমাদেরকে কেন পুষছি আমি, তোমাদের কাজটা কি, এই সমাধান যদি তোমরা করতেই না পারো। সকলে মিলিয়ে যুক্তি করি শেষে কিনিল ঝাঁটা 17.5 লক্ষ। সবাই শেষ পর্যন্ত কি আর করবে, 17.5 লক্ষ ঝাড়ু কিনে আনলো। ঝাঁটের চোটে পথের ধুলো এসে ভরিয়ে দিল রাজার মুখ বক্ষ। এখন 17.5 লক্ষ ঝাড়ু দিয়ে সমস্ত হবুচন্দ্রের রাজ্য যখন ঝাড়ু দেওয়া শুরু হলো, তখন ধুলায় সব ধুলাময় হয়ে গেল। আর যে ধুলা থেকে রাজা পা বাঁচাতে চাচ্ছিলেন, সেই ধুলা এসে পড়লো রাজার মুখে আর বুকে। ধুলায় কেহ মিলিতে না রে চোখ, ধুলার মেঘে পড়িল ঢাকা সূর্য। এখন ধুলার জন্য কেউ চোখ খুলতে পারে না, আর সূর্যের আলো আসে না, ধুলার মেঘে আচ্ছন্ন হয়ে গেল হবুচন্দ্রের রাজ্য। ধুলার বেগে কাশিয়া মরে লোক, ধুলার মাঝে নগর হলো উজ্জ্বল। মানুষ কাশতে কাশতে অস্থির, সারা নগরের কিছু দেখা যায় না, যেদিকে তাকায় শুধু ধুলা আর ধুলা। কহিল রাজা করিতে ধুলা দূর, জগৎ হলো ধুলায় ভরপুর। রাজা বললেন বেটা তোদেরকে বললাম যে রাজ্য থেকে ধুলা দূর কর, আর তোরা সারা রাজ্য আমার ধুলায় ভরপুর করে দিলি। তখন বেগে ছুটিল ঝাঁকে ঝাঁক, মশক কাঁখে 21 লাখ ভিস্তি। তখন ঝাঁকে ঝাঁকে ছুটলো। মশক হচ্ছে এক ধরনের পাত্র, চামড়ার তৈরি পাত্র, এর মধ্যে পানি বা জল ধারণ করা হতো। আর ভিস্তি হচ্ছে যারা মশক মানে জল ধারণের ওই চামড়ার পাত্রগুলো যারা বহন করে তাদেরকে বলা হয় ভিস্তি। তো তারা এই মশক কাঁখে নিয়ে অর্থাৎ কোমরে নিয়ে তারা ছুটলো। পুকুরে বিলে রহিল শুধু পাক, নদীর জলে নাহিক চলে কিস্তি। সমস্ত নদীতে পুকুরে দিঘিতে যা জলাশয় পানি ছিল সব তুলে এনে রাজ্যময় উপরে ডাঙ্গায় ছিটিয়ে দেওয়া হলো। এতে করে পুকুরে পানি রইল না, নদীতে নৌকা কিস্তি মানে নৌকা চলাচল বন্ধ হয়ে গেল, নদীর নাব্যতা হারালো। জলের জীব মরিল জল বিনা, ডাঙ্গার প্রাণী সাঁতার করে চেষ্টা। জলের জীব
অর্থাৎ সমস্ত জল তুলে ফেলা হলো, এতে করে জলজ প্রাণী গুলো জলে বাস করে যেসব প্রাণী এগুলো মারা গেল। আর ডাঙ্গার অর্থাৎ শুকনায় কি অবস্থা হলো, সেখানে মানুষ পানিতে সাঁতার কাটছে। পাঁকের তলে মজিল বেচা কিনা, সর্দি জ্বরে উজাড় হলো দেশটা। আর পাঁক হচ্ছে কাদা, কাদায় পানিতে সারা দেশ সয়লাভ, সর্দি জ্বরে সারা দেশ ভয়াবহ রকমের অস্বস্তির মধ্যে পড়ে গেল। কহিল রাজা, এমনই সব গাধা ধুলারে মারি করিয়া দিল কাদা। সমস্ত গাধা নিয়ে আমার কাজ কারবার, বললাম ধুলা দূর করতে, এখন ধুলাকে মেরে সারা রাত জমার করে দিল কাদাময়। আবার সবে ডাকিল পরামর্শে, বসিল পুনঃ যতেক গুণবন্ত, ঘুরিয়া মাথা হেরিল চোখে সর্ষে, ধুলায় হায় নাহিকো পায় অন্ত। এখন আবার সেই জ্ঞানী গুণী পণ্ডিতগণ বসে গেলেন, বসে তারা হেরিল মানে দেখিল চোখে সর্ষে, চোখের সর্ষে ফুল দেখা, অর্থাৎ চোখে অন্ধকার দেখা। যত চিন্তা ভাবনা করে তারা কোনো সমাধান খুঁজে পায় না। এটিকে কবি বলছেন হেরিল চোখের সর্ষে, মানে চোখের সর্ষে ফুল দেখছে, কোনো আশার আলো তারা দেখতে পাচ্ছে না। কহিল মহি মাদুর দিয়ে ঢাকো, ফরাসপাতি করিব দুলা বন্ধ। তখন কেউ কেউ ও বিজ্ঞানীদের কেউ কেউ বলল মহি অর্থাৎ পৃথিবী, মাটি, এখানে হচ্ছে হবুচন্দ্রের রাজ্য। এই রাজ্যটা ফরাস অর্থাৎ এক ধরনের মাদুর বা বিছানা, এটি দিয়ে ঢেকে দাও, তাহলে ফরাসপাতি করিব ধুলা বন্ধ। পুরা হবুচন্দ্রের রাজ্য পুরাটা যদি মাদুর দিয়ে ঢেকে দেওয়া যায় তাহলে আর ধুলো লাগবে না। কহিল কেহ, আচ্ছা রাজারে ঘরে রাখো, কোথাও যেন থাকে না কোনো রন্ধ্র। আবার কেউ কেউ বললো ওই রাজাকে ঘরে আটক রাখো, যেন কোনো রন্ধ্র মানে ছিদ্র, রাজাকে এমনভাবে ঘরে, এমন একটা ঘরে রাখো যে ঘরে কোনো ছিদ্র থাকবে না, যার ফলে ধুলোও প্রবেশ করতে পারবে না, রাজার গায়ে আর ধুলো বা মাটি লাগবে না। ধুলার মাঝে না যদি দেন পা, তাহলে পায়ে ধুলা তো লাগে না। খুব সুন্দর কথা, রাজা যদি রাজকার্যে বাইরেই না যান, ঘরে আটক থাকেন, তাহলে তো আর গায়ে ধুলা লাগে না। কহিল রাজা, সে কথা বড় খাঁটি, কিন্তু মোর হতেছে মনে সন্দেহ। রাজা বললেন যে হ্যাঁ, তা ভালোই বলেছ, আমাকে ঘরে আটক রাখতে চাও, কিন্তু মোর হতেছে মনে সন্দেহ। সন্দেহ মানে সন্দেহ, কিন্তু আমার মনে ভয়ানক সন্দেহ জাগ্রত হয়েছে। মাটির ভয়ে রাজ্য হবে মাটি, দিবস রাতি রহিলে আমি বন্ধ। এখন এই মাটির ভয়ে আমি যদি দিবস রাতি অর্থাৎ 24 ঘন্টা আমি ঘরে আটক থাকি, তাহলে আমার রাজ্যই মাটি হয়ে যাবে, আর মাটি থেকে বাঁচা লাগবে না। অর্থাৎ রাজা যদি এভাবে আবদ্ধ থাকেন দীর্ঘদিন, তাহলে তো রাজ্য আর চলবে না, রাজ্য এমনি শেষ হয়ে যাবে। কহিল সবে চামারে তবে ডাকি, চর্ম দিয়া মুড়িয়া দাও পৃথ্বী। তখন আবার তারা বললো যে তাহলে এক কাজ করো, এই চামার ডাকো, মানে যারা চামড়ার কাজ করে সেই চর্মকারকে ডেকে আনো, ডেকে সারা পৃথিবী চামড়া দিয়ে মুড়ে দাও। পৃথ্বী হচ্ছে পৃথিবী। ধুলির মহি ঝুলির মাঝে ঢাকি, মহিপতির রহিবে মহাকীর্তি। বলছে যে ধুলির মহি ঝুলির মাঝে ঢাকি, অর্থাৎ এই যে মহিয়ত অর্থ এখানে হবুচন্দ্রের রাজ্য, হবুচন্দ্রের রাজ্যকে যদি এভাবে চামড়া দিয়ে ঢেকে দেয়া যায়, অর্থাৎ একটা আবরণ, এখানে বলছে যে ধুলির মহি অর্থাৎ পৃথিবীর যে মাটি বা হবুচন্দ্রের রাজ্যের যে বালু বা মাটি বা ধুলি, এটিকে যদি আমরা ঢেকে দিতে পারি, তাহলে কি হবে, মহিপতির রহিবে মহাকীর্তি, অর্থাৎ হবুচন্দ্র রাজার একটা মহাকীর্তি থাকবে পৃথিবীতে। দেখো এমন একজন রাজা ছিলেন যিনি তার রাজ্য চামড়া দিয়ে ঢেকে দিয়েছিলেন, এবং যে রাজ্যে ঘর থেকে বের হলে পায়ে ধুলা লাগে না, এমন মহাকীর্তি এর কীর্তিমান হয়ে থাকবেন মহারাজ হবুচন্দ্র। এমন পরামর্শ রাজাকে কেউ কেউ দিলেন। কহিল সবে হবে সে অবহেলে, যোগ্য মতো চামার যদি মেলে। তখন বললেন যে হ্যাঁ ভালো কথা, কিন্তু সেটি হতে পারে যদি সেরকম চামার পাওয়া যায়। রাজার চর ধাইল হেথা হোথা, ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম, যোগ্য মতো চামার নাহি কোথা, না মিলে তো উচিত মতো চর্ম। এখন রাজার লোকজন সারা দেশে দেশে দৌড়ালো চামড়ার খোঁজে, চর্মকারের খোঁজে, কিন্তু না পাওয়া যায় যোগ্য মতো চর্মকার, অর্থাৎ সারা দেশ ছেয়ে ফেলার মতো সেরকম চর্মকারও নাই, আর অত চামড়ার সংস্থানও নাই। তখন ধীরে চামার কুলপতি কহিল এসে ঈষৎ হেসে বৃদ্ধ। তখন আস্তে আস্তে চামারদের দলনেতা অর্থাৎ চর্মকারদের দলনেতা তিনি আস্তে আস্তে রাজার কাছে এসে ঈষৎ একটুখানি হেসে বললেন, বলিতে পারি করিলে অনুমতি, সহজে যাহে
মানুষ হবে সিদ্ধ। যে মহারাজ, যদি আপনি অনুমতি করেন তবে আমি উপায় বলতে পারি যাতে খুব সহজে আপনার মনোবাসনা পূর্ণ হবে। নিজের দুটি চরণ ঢাকো, তবে ধরণী আর ঢাকিতে নাহি হবে। মহারাজ, নিজের চরণ যদি দুটি ঢেকে দেই তাহলে এই পৃথিবী বা আপনার রাজ্য ঢাকতে হবে না। কহিল রাজা, এত কি হবে সিধে? ভাবিয়া মলো সকল দেশ শুদ্ধ। আর বলো কি, এত সোজা? আমার পা দুটো ঢাকলেই হয়ে যাবে? আর তার জন্য আমার দেশের সব জ্ঞানী গুণী মহাজন, বিজ্ঞানী, পণ্ডিত, দার্শনিক সবাই ভেবে মরছে। এত সোজা বিষয়টা? ভাবিয়া মলো, মল অর্থাৎ মরল। মন্ত্রী কহে, বেটারে শুল বিধে কারার মাঝে করিয়া রাখো রুদ্ধ। এখন মন্ত্রী বুঝতে পেরেছে যে তার চাকরি হালকা হয়ে যাচ্ছে। সে প্রধানমন্ত্রী, কিন্তু রাজাকে এই সামান্য পরামর্শটুকু দিতে ব্যর্থ হয়েছে। কিভাবে রাজার চরণ দুটো ঢেকে রাখলে ধুলা থেকে বাঁচা যায়, এই পরামর্শটুকু, এই জ্ঞানটুকু মন্ত্রীর নেই, অথচ এ সমাধান দিয়ে দিল একজন বৃদ্ধ চর্মকার। সুতরাং মন্ত্রী বুঝতে পারছিল যে তার আসন এখন নড়বড়ে, তাই সে অন্যদিকে আবার মোড় নিল নিজকে বাঁচানোর জন্য। বলল যে, বেটারের শুল বিধে কারার মাঝে করিয়া রাখো রুদ্ধ। অর্থাৎ তাকে, শুল হচ্ছে এক ধরনের সুচালু ধারালো কাষ্ঠ ফলক বা লোহার ফলকও হতে পারে, তার অগ্রভাগ খুব সরু, এটি গেঁথে ফেলার জন্য তাকে শুল দিয়ে গেঁথে কারার মাঝে অর্থাৎ কারাগারে বা জেলখানায় আবদ্ধ করে রাখো। রাজার পদ চর্ম আবরণে ঢাকিল বুড়া বসিয়া পাদপান্তে। আর এদিকে বুড়া আসতে রাজার পায়ের কাছে বসে শুধু অল্প একটু চামড়া নিয়ে রাজার দুটো পা ঢেকে দিল। মন্ত্রী কহে, এখন দেখো, মন্ত্রী দেখলো যে পরামর্শটি রাজা গ্রহণ করেনি, বরং রাজা গ্রহণ করেছে যে বৃদ্ধ কিভাবে কত যত্ন করে এবং কত সংক্ষেপে একেবারে অনায়াসে তার দুটি পা ঢেকে দিচ্ছে, যাতে করে আর তার পায়ে মাটি না লাগে, যার জন্য সারা রাজ্য তোলপাড় হয়েছিল। তো এই অবস্থায় মন্ত্রী নিজের অবস্থান রক্ষা করার জন্য, নিজের মর্যাদা বাঁচানোর জন্য এবং ব্যর্থতার ঢাকার জন্য শেষ চেষ্টা হিসেবে বলল যে, আমারও ছিল মনে, কেমনে বেটা পেরেছে সেটা জানতে। এবং এই বাক্যটি আমরা প্রায় বলে থাকি যে যখন অন্য একজন একটি কাজ করে ফেলে তখন আমরা প্রায় বলি, আহা, এটি তো আমিও জানতাম, এ আর এমন কি, আরে ও যেটা বলেছে এটা তো আমি কবেই জানতাম। এই ধরনের একটি প্রবণতা আমাদের মধ্যে আছে। বরং আমাদের বলা উচিত যে না, উনি এই কথাটা প্রথম উনি বলেছেন, এই চিন্তাটা ওনার মাথা থেকে প্রথম এসেছে, আমরা তাকে অভিবাদন জানাই, তার কর্মের স্বীকৃতি দেই, তার বুদ্ধি মেধার প্রশংসা করি। তা না করে আমরা সেটিকে অবমূল্যায়িত করার জন্য, সেটিকে যাতে সেটি তার মর্যাদা না পায় তার জন্য আমরা এমন একটা ভাব করি যে এ আর এমন কি। এখানেও সেই কথাটি মন্ত্রী বলছে যে আমারও ছিল মনে, অর্থাৎ আমিও জানতাম যে রাজার পা দুটো ঢাকলেই হয়ে যাবে, কেমনে বেটা পেরেছে সেটা জানতে। এই কথাটা চর্মকারের না, এটা আমি মন্ত্রী মশাইয়ের মাথায় ছিল, কেমনে জানি আমার মাথার বিষয়টা সে জেনে ফেলেছে। এর মধ্য দিয়ে মন্ত্রী আরও হাস্যাস্পদ হয়ে ওঠে আমাদের কাছে, এবং তার মেধা, তার সততা, বুদ্ধি আমাদের কাছে আরও প্রশ্নবিদ্ধ হয়। তো যাই হোক, সেদিন হতে চলিল জুতা পরা, বাঁচিল গবু, রক্ষা পেল ধরা। তো এই উপায়ে সেই থেকে জুতার চালু হলো এবং গবুচন্দ্র কোনো রকমে সেই চর্মকারের কল্যাণে সেই যাত্রা বেঁচে গেলেন এবং পৃথিবীও রক্ষা পেল। শিক্ষার্থীবৃন্দ, এই কবিতার যে মূল বিষয়টি হচ্ছে, আমরা অধিকাংশ ক্ষেত্রেই একটি যে কোনো সমস্যা তো আসবেই, জীবনে চলার পথে নানা রকমের সমস্যা আসবে, ব্যক্তি পর্যায়ে, সামাজিক, জাতীয় পর্যায়ে বা আন্তর্জাতিক পর্যায়ে সমস্যা আসবে, সেটির সমাধানের চেষ্টা আমাদের করতে হবে। তবে এই চেষ্টা করতে গিয়ে আমরা আনুষ্ঠানিকতাকে অনেক বেশি বড় করে তুলি এবং এতে করে যে সহজে সংক্ষিপ্ত পরিসরে যে কাজটি সমাধান করা যায় সেদিকে প্রায়শই আমাদের চিন্তাভাবনাও থাকে না। আমরা অযথা সহজ একটি বিষয়কে জটিল করে তুলি। আর যে শুধুমাত্র যারা স্বীকৃত জ্ঞানী গুণী পণ্ডিত বড় বড় পদে কর্মরত আছেন, তাদের থেকে সাধারণ মানুষের মধ্যে অনেক বেশি বুদ্ধি বিবেচনা নিয়ে থাকা মানুষদের সংখ্যা অনেক বেশি, এবং তাদেরকে সময় মতো, প্রয়োজন মতো ব্যবহার করা প্রয়োজন। তাহলেই
দেশ, জাতি ও সমাজ সঠিক সমাধান নিয়ে বা সঠিকভাবে এগিয়ে যেতে পারবে। তো আমরা আজকের মতো এই কবিতার শেষ দিকে চলে আসলাম। শব্দগুলোর অর্থ বইতে দেয়া নেই, সেই শব্দগুলোর অর্থ আমরা জেনে নেই। ত্রাস, ভয় বা শঙ্কা, ঘর্ম, ঘাম বা শ্বেতবিন্দু, গাত্র, গা বা শরীর, পাত্র, মন্ত্রী, উজির ইত্যাদি, পাদপদ্মে, পদ্মের ন্যায় সুন্দর পা, ঝাঁটা, ঝাড়ু এর আরেকটি সিনোনিম বা হচ্ছে সমার্থক শব্দ হচ্ছে শতমুখী, মশক, জল পরিবহনের জন্য এক প্রকার চামড়ার থলি, কাঁখ, কোটিদেশ বা কোমর, উজ্জ যা দেখা যায় না বা অদৃশ্য, হেরিল তো দেখিল, ফরাস দুই বানানই আছে, দুইটাই শুদ্ধ, অর্থাৎ দন্তস্ব বা তালব্যস্ব দুটোই শুদ্ধ, কার্পেট বা বিছানা, পৃথিবী, মহীপতি, মহির পতি, এখানে মহারাজা হবুচন্দ্রকে বোঝানো হয়েছে। শুল হচ্ছে ধারালো সূচালো এক ধরনের কাষ্ঠ নির্মিত একটি কাঠের তৈরি ফলক, যার অগ্রভাগ খুবই সূচালো। কারা হচ্ছে কারাগার। শিক্ষার্থীবৃন্দ, এখানে যে আরো কয়েকটি বিষয় আছে, যেমন পণ্ডিতের হইল মুখ চুন, অর্থাৎ পণ্ডিতেরা মুখ কালো হয়ে গেলেও সমাধান করতে না পারার কারণে। চোখ সকলেই ভালো থাকবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটি আমাকে জানাবে। আল্লাহ হাফিজ।